সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ইতিহাস বিষয়ের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। তো প্রথম ইউনিট টেস্টে তোমাদের পূর্ণমান দেওয়া থাকবে 15 নম্বর, সেখানে 30 মিনিট সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এবং এপ্রিল মাসের প্রথমেই কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো, ঠিক আছে। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিও অর্থাৎ প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোন ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে পিডিএফ গুলো কিন্তু দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পিডিএফ গুলো নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে, অথবা অ্যাপের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো, ঠিক আছে। তো প্রথমে আমরা সেট 3 প্রশ্নোত্তর দেখবো। এর আগের ভিডিওতে আমরা সেট 1 এবং সেট 2 এর প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করেছি, তো সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো এখানে এটা হচ্ছে তোমাদের ক্লাস 8 এর হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার, ঠিক আছে। দেখো কি প্রশ্ন দেওয়া আছে তোমাদের, প্রথমে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো, ঠিক আছে। 3টি প্রশ্ন তোমাদের প্রথমে দেওয়া থাকবে, যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো এখানে কয়েক জায়গায় দেওয়া আছে, মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান 1707, 1717, 1757 খ্রিস্টাব্দে। এখানে মুর্শিদ কুলি খান বাংলার নাজিম পদ পান কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে, ঠিক আছে। পরের প্রশ্ন কয়েক দাগে দেওয়া আছে, বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন নারায়ণ রাও, রঘুনাথ রাও, ঠিক আছে। আর দেওয়া আছে কি দ্বিতীয় বাজিরাও। তো বেসিনের সন্ধির মাধ্যমে অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন দ্বিতীয় বাজিরাও, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। দ্বিতীয় বাজিরাও অধীনতামূলক মিত্রতা নীতিতে স্বাক্ষর করেন বেসিনের সন্ধির মাধ্যমে। এরপর কয়েক দেখা হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস। তো এখানে বলা হচ্ছে কিনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন কি? স্যার এলিজা ইম্পে। সঠিক উত্তর হবে স্যার এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, ঠিক আছে। চলো পরের প্রশ্নগুলো দেখি। 2 নম্বর দাগে দেখো কি দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 একে 2 নম্বর। তো কয়েক জায়গা দেওয়া আছে, বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? ঠিক আছে। তো উত্তর কি লিখবে? জেমস রেনেল, ঠিক আছে। খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে, প্রশ্নটির মধ্যে প্রায় কিন্তু দিয়ে থাকে। ওকে, শর্ট প্রশ্নে বাংলার নদীপথগুলি জরিপ করেন কে? উত্তর লিখবে জেমস রেনেল। এরপর হচ্ছে কয়েক জায়গা হচ্ছে, লাহোরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এক্ষেত্রে উত্তর হবে ইংরেজ ও শিখদের মধ্যে লাহোরের চুক্তি স্বাক্ষরিত হয়, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন 3 নম্বর দেখেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2-3টি বাক্যে লিখতে হবে প্রশ্নের উত্তরগুলো। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, দুটি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, 2 নম্বর মানে যে কোনো একটি লিখতে হবে। এখানে কয়েক জায়গায় প্রশ্ন দেওয়া আছে, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? ঠিক আছে। উত্তর কি লিখবে? না, কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় দুজন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 3 ক্ষয়ের জায়গা দেওয়া আছে, উডের ডিসপ্যাচ কি? অথবা যদি বলা হয় উডের প্রতিবেদন বলতে কি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই একই উত্তর লিখবে। আমরা এখানে লিখছি 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডিসপ্যাচ নামে পরিচিত বা উডের প্রতিবেদন নামে পরিচিত, ঠিক আছে। এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এটাই হচ্ছে উডের ডিসপ্যাচ বা উডের প্রতিবেদন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4-5টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর। এখানেও তোমাদের 3 নম্বর মানে দুটি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো একটির উত্তর লিখতে হবে। পরের জায়গায় দেওয়া আছে, বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। তো উত্তর কি লিখবো? না, 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন তৈরি করেন। শ্রীরামপুরের মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা ছাপাখানার
কাজ ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। উইলিয়াম কেরি বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে বাংলায় শিক্ষা বিস্তারে ব্যাপটিস্ট মিশনের ভূমিকা। ঠিক আছে, সেটা আমরা এখানে সংক্ষেপে লিখলাম। এরপর দেখো পরের জায়গায় দেওয়া আছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো। তোমরা এখানে উত্তর লিখছি ব্রিটিশ কোম্পানি মির্জাফরকে সহায়তা করার বিনিময়ে অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপর ক্লাইভ সহ কোম্পানির উচ্চ পদাধিকারীরা মির্জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পর প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। বহু ঐতিহাসিক কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলে অভিহিত করেন। ঠিক আছে, অর্থাৎ পলাশির যুদ্ধের পর যে বিপুল পরিমাণ টাকা ব্রিটিশ কোম্পানি আর কি, ঠিক আছে, মির্জাফরের কাছ থেকে আত্মসাৎ করেছিল প্রায় 3 কোটি টাকার যে সম্পদ। ঠিক আছে, এই যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে কি পলাশির লুণ্ঠন। 5 নম্বর দেখে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, 8-10টি বাক্যে লিখতে হবে, প্রশ্নের মান 5 নম্বর। ঠিক আছে, যেখানেও যে কোনো দুটি প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের জায়গায় দেওয়া আছে বিচার বিভাগের সংস্কারের ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিসের ভূমিকা আলোচনা করো। তোমরা উত্তর লিখছি 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি নতুন বিচার ব্যবস্থা চালু করে। 1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে কোম্পানি বিচার ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। একদিকে হেস্টিংস 11 জন হিন্দু পণ্ডিতদের দ্বারা হিন্দু আইনগুলির সংকলন করিয়ে সেটির ইংরেজি অনুবাদ করেন। মুসলিম আইনগুলিরও সংকলন বানানো হয়। এর ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর নির্ভর করতে হতো না। এতে বিচার ব্যবস্থা কেন্দ্রীভূত ও শৃঙ্খলাবদ্ধ হয়েছিল। ঠিক আছে, অপরদিকে লর্ড কর্নওয়ালিস আইনগুলিকে সংহত করে কোর বা বিধিবদ্ধ আইন চালু করেন। দেওয়ানি সংক্রান্ত বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। দেওয়ানি বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্বকে আলাদা করা হয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করে নেওয়া হয়। এই ব্যবস্থা ঔপনিবেশিক শাসনের প্রধান স্তম্ভ হয়ে উঠেছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের, ঠিক আছে, যে বিচার সংক্রান্ত যে সংস্কার সেটা আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখো 5-এর ক্ষয়ের জায়গায় দেওয়া আছে কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থার বিবরণ দাও। ঠিক আছে, তো উত্তর লিখবো 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্বে ছিলেন একজন দারোগাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। ঠিক আছে, স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগায় ছিলেন কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত। অর্থাৎ জমিদার এবং দারোগা এই দুজন যে ব্যক্তি, ঠিক আছে, এরা দুজনেই উভয়ে কিন্তু সাধারণ মানুষের উপর অত্যাচার চালাতো আর কি। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় একজন কালেক্টরকে। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই পুলিশ ব্যবস্থার নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ঠিক আছে, ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় এবং ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা। ঠিক আছে, এটা কর্নওয়ালিসের যে পুলিশি ব্যবস্থা সেটা সম্পর্কে আমরা এখানে লিখলাম। ওকে, তো চলো এরপর আমরা সেট 4 এর আরেকটি প্রশ্নপত্র এবং তাদের উত্তরগুলো দেখে নিই। ঠিক আছে, এখানে দেখো তোমাদের প্রথমে 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করে। এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। পয়েন্ট জায়গায় দেওয়া আছে 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ দেওয়া হয় আলীবর্দী খানকে, সাদাত খানকে, মুর্শিদ কুলি খানকে, মীর জাফরকে। তো 1717 খ্রিস্টাব্দে বাংলার নাজিম পদ কাকে দেওয়া হয়? উত্তর হবে মুর্শিদ কুলি খানকে। ঠিক আছে, পয়েন্ট জায়গায় দেওয়া আছে অপশাসনের অজুহাতে কোম্পানির দখলে আসে হায়দ্রাবাদ, অযোধ্যা, সাতারা, মহীশূর রাজ্যের অবশিষ্ট অংশ। তো সঠিক উত্তরটি হবে অযোধ্যা রাজ্যের অবশিষ্ট অংশ। ঠিক আছে, অপশাসনের অজুহাতে কোম্পানির দখলে আসে অযোধ্যা রাজ্যের অবশিষ্ট অংশ।
গয়ের দাগে রয়েছে 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় পাশ্চাত্য শিক্ষার বিস্তার প্রসার ঘটানো, প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন, সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া, প্রথাগত শিক্ষার উন্নতি ঘটানো। তো এখানে আমাদের কি বলা হয়েছে না 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল কি সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। ঠিক ঠিক আছে, এটাই ছিল প্রধান উদ্দেশ্য ফোর্ট উইলিয়াম কলেজের। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো একটি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, এখানে দুটি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে বলা হচ্ছে। পরের দিকে দেওয়া আছে অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন ড্যাশ। তো অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন হলওয়েল। ঠিক আছে, মনে রাখবে হলওয়েল। ঠিক আছে, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন। এরপরে হচ্ছে ক্ষয়ের দাগে হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা, এখানে দেওয়া আছে ড্যাশ। তো শূন্যস্থানে কি বসবে, হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন ডেভিড হেয়ার। ঠিক আছে, দুটির মধ্যে যে কোনো একটি করতে বলা হচ্ছে, তোমরা দুটি পারলে কিন্তু দুটি করবে। 3 নম্বর দেখা হচ্ছে এক কথায় উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে কোনো প্রশ্নের মান 1 নম্বর। পরের দেখা দেওয়া আছে দস্তক কথার অর্থ কি। তো দস্তক কথার অর্থ হচ্ছে ছাড়পত্র। ওকে, ক্ষয়ের দেখা দেওয়া আছে কার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। উত্তর লিখবে উডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, উডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 4 নম্বর দাগে দুটি অথবা তিনটি বাক্য উত্তর দাও, যে কোনো একটা লিখতে বলা হচ্ছে, প্রশ্নের মান 2 নম্বর। ঠিক আছে, দুটি দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে 2 নম্বর মানের প্রশ্ন। পরের জায়গায় দেওয়া আছে বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো 1802 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও পেশোয়ার দ্বিতীয় বাজিরাও এর মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, তো বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে কাদের মধ্যে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, এই দুজনের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এরপর ক্ষয়ের দাগে দেওয়া আছে কর্নওয়ালিস কোড কাকে বলে। তো আমরা এখানে উত্তর লিখবো 1793 সালে লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের মধ্যে দক্ষতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য যে সকল নিয়ম বিধিবদ্ধ করেছিলেন তাকে বলা হয় কর্নওয়ালিস কোড। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করা ছিল এর প্রধান লক্ষ্য। পরবর্তীকালে কর্নওয়ালিসের কোড পরোক্ষভাবে ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি রচনা করেছিল। ঠিক আছে, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিসের যে কর্নওয়ালিস কোড সম্পর্কে লিখলাম। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। 5 নম্বর থেকে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 4-5টি বাক্যে, প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর, যে কোনো একটি লিখতে হবে দুটির মধ্যে। পরের জায়গায় দেওয়া হচ্ছে টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। তো অধীনতামূলক মিত্রতা নীতি কি না, ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। ঠিক আছে, এই নীতির শর্তাবলী কি ছিল না, অধীনতামূলক নীতির মিত্রতা নীতির অন্যতম কয়েকটি শর্ত ছিল। ঠিক আছে, 1 নম্বর শর্ত হচ্ছে এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবে না। 2 নম্বর শর্ত হচ্ছে কি এই মিত্রতা নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে ইংরেজদের নিজেদের ব্যয়ে ঠিক আছে, অর্থাৎ নিজেদের অর্থে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে। ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ কোনো রাজ্যকে তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করলে তাকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি। 4 নম্বর হচ্ছে সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বৃহৎ রাজ্যগুলি নিজেদের রাজ্যের একাংশ কোম্পানিকে দান করবে, ক্ষুদ্র রাজ্যগুলি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেবে। সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, এবং অধীনতামূলক মিত্রতা নীতির কয়েকটি শর্ত হচ্ছে এগুলো। ঠিক আছে, এরপর 5-এর ক্ষয়ের দাগে দেখো কি দেওয়া আছে, মেকলির প্রতিবেদন বলতে কি বোঝো। তো মেকলির প্রতিবেদন কি না 1835 খ্রিস্টাব্দের 2 ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিটস পেশ করেন। তাতে বলা হয় ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা ঔপনিবেশিকদের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাই যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই ভারতে আধুনিকতা আসবে, তাই তিনি দেশীয় ভাষা চর্চাকে হেয় করেছিলেন। ঠিক আছে, বা হেয় মানে হচ্ছে কি অবজ্ঞা করেছিলেন আর কি। ঠিক আছে, এরপর দেখো পরের প্রশ্ন, 6
নম্বর দেখে 8-10টি বাক্য উত্তর দাও, যে কোনো একটি লিখতে হবে। এখান থেকেও প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দেখে কি দেওয়া আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি কি ছিল। তোমরা উত্তর লিখছি, নবাব আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবনিযুক্ত নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের ফলশ্রুতি হলো 1757 খ্রিস্টাব্দের 23 জুন পলাশির যুদ্ধ। এই বিরোধের পিছনে ছিল নানা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে কোম্পানির ষড়যন্ত্র। সিরাজ বিরোধী ঘসেটি বেগম এবং শৌকত জংয়ের সঙ্গে কোম্পানি ষড়যন্ত্রে লিপ্ত হলে ক্ষুব্ধ নবাব সিরাজ কোম্পানিকে উচিত শিক্ষা দিতে সচেষ্ট হন। 2 নম্বর কারণ হচ্ছে রীতির অবমাননা। নবাব পদে সিরাজের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ইংরেজ কোম্পানি গড় হাজির ছিল, উপরন্তু চিরাচরিত রীতি মেনে নবাবকে কোনো উপঢৌকন না পাঠানোয় সিরাজ রুষ্ট হন। 3 নম্বর কারণ হচ্ছে অবৈধ দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি কোম্পানি বাংলায় দুর্গ নির্মাণ শুরু করলে সিরাজ তা বন্ধের নির্দেশ দেন, কিন্তু ইংরেজ কোম্পানি এই নির্দেশ অগ্রাহ্য করলে সিরাজ ও কোম্পানির সম্পর্কের অবনতি ঘটে। 4 নম্বর কারণ হচ্ছে দস্তকের অপব্যবহার। কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যে অবৈধভাবে দস্তকের অপব্যবহার করতে শুরু করলে সিরাজ ইংরেজদের উপর ক্ষুব্ধ হন। 5 নম্বর কারণ কৃষ্ণ দাসকে আশ্রয় দান। নবাবী তহবিল তছরূপের অভিযোগে ঢাকার দেওয়ান রাজবল্লভকে সিরাজ মুর্শিদাবাদে তলব করেন। এর ফলে তিনি তার পুত্র কৃষ্ণ দাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় কোম্পানির কুঠিতে পাঠিয়ে দেন। নবাবের বারংবার নির্দেশ সত্ত্বেও কোম্পানি কৃষ্ণ দাসকে ফেরত না পাঠানোয় সিরাজ প্রচন্ড রুষ্ট হন। ঠিক আছে। 6 নম্বর কারণ হচ্ছে আলীনগরের সন্ধি ভঙ্গ। সিরাজ কলকাতা দখল করে এর নাম রাখেন আলীনগর, কিন্তু অল্প দিনের মধ্যেই রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের নেতৃত্বে কোম্পানি কলকাতা পুনর্দখল করে নেয়। ফলস্বরূপ কোম্পানি ও সিরাজের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলেও শেষ পর্যন্ত ফরাসিদের আশ্রয়দানের অভিযোগে নবাবকে সন্ধির শর্তভঙ্গের জন্য দায়ী করা হয়। ঠিক আছে। এই ঘটনা প্রবাহের পরিণতিতে সিরাজ বিরোধী জগৎ শেঠ, মির্জাফর প্রমুখের সঙ্গে ষড়যন্ত্র করে রবার্ট ক্লাইভ নবাব সিরাজকে সিংহাসনচ্যুত করতে সচেষ্ট হন। এরই ফল হলো পলাশির যুদ্ধ। ঠিক আছে। তো এই সমস্ত কারণে কিন্তু সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধ হয়েছিল বা যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। এখানে 6টা কারণ রয়েছে। ঠিক আছে। কারণগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু মনে রাখবে। ওকে। তো দেখো, এখানে আমরা তোমাদের ক্লাস 8-এর হিস্ট্রি সাবজেক্টের দুটি নমুনা প্রশ্নপত্রের সেট সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন এবং উত্তরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে। ঠিক আছে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ঠিক আছে। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইল অর্থাৎ প্রশ্ন এবং উত্তরগুলো নিতে যাও, অর্থাৎ পিডিএফ ফাইলগুলো নিতে যাও, ঠিক আছে, তাহলে তোমরা সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ইনস্টল করবে ফোনে। সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো করে নিতে পারবে, অথবা পিডিএফগুলো ফোনে কিন্তু ডাউনলোডও করে নিতে পারবে। ঠিক আছে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।